ন্যূনতম পরিচালনা পর্ষদের গঠন করে তা ছিল ব্যাংকটিকে আর্থিক ব্যবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য একটি অদূরদর্শী সিদ্ধান্ত। অধিকন্ত চেয়ারম্যান হিসেবে উদ্যোক্তা পরিচালককে পাশ কাটিয়ে পরিচালনার অনভিজ্ঞ একজন স্বতন্ত্র পরিচালককে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। তা ছিল একটি বাস্তবতা বহির্ভূত অপরিপক্ক সিদ্ধান্ত। আপনারা জেনে অবাক হবেন যে অনেক উদ্যোক্তা ও শেয়ার হোল্ডার পরিচালক হওয়ার যাবতীয় যোগ্যতা থাকা সত্ত্বেও এবং পরিচালনা পর্ষদ তাদের অন্তর্ভুক্ত করার জন্য বারংবার অনুরোধ করা সত্ত্বেও হলেও বাংলাদেশ ব্যাংক বিষয়টি আমলে নেয়নি। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রকৃত উদ্যোক্তাদের উপর ব্যাংকের পরিচালনার কার্যভার অর্পিত না হওয়ায় গ্রাহক সংস্থা তৈরি গ্রাহকগণ ব্যাংক হতে তাদের সকল ডিপোজিট তুলে দেওয়ার ব্যাংকের দুরবস্থা আরো পরিবর্তিত হয়েছিল। তারপরে বাংলাদেশ ব্যাংক থেকে যথেষ্ট অর্থের যোগান দেওয়া সত্ত্বেও ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারেনি। এখানে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক কর্তৃক যাদেরকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে, তারা কেউই কোনো ব্যাংক পরিচালনার সাথে পূর্বে যুক্ত ছিলেন না। কিন্তু ব্যাংকের পরিচালনা বিষয়ে পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও প্রায় 1.5 বছর উক্ত অনভিজ্ঞ পর্ষদ দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন প্রশাসন ব্যাংকটিকে পরিচালনা করে শুধুমাত্র ক্ষতিগ্রস্তই করেনি, বরং ব্যাংকটিকে হত্যার উপক্রম করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে এসআইবিএল এর প্রাকৃত উদ্যোক্তা ও শেয়ার হোল্ডার পরিচালক যাদের হাত থেকে অস্ত্রের মুখে ব্যাংকটি দখল করে নেওয়া হয়, তাদের সাথে কোন রকম আলোচনা ছাড়াই কিংবা তাদের হাতে ব্যাংকটিকে ফেরত না দিয়েই কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর একক সিদ্ধান্তে বিগত 2005-11-2025 তারিখে ব্যাংকটিকে অকার্যকর ঘোষণা করে ও হাজার হাজার সাধারণ বিনিয়োগকারীর শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করে তাদেরকে পথপ্রসী দেওয়া হয়েছে। ব্যাংক রেজুলেশন প্রক্রিয়ার অধীনে নেওয়া এই রকম হঠকারী সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বেআইনি। 1917 সাল হতে 2024 5ই আগস্ট পর্যন্ত এস আলম কর্তৃক সংগঠিত ব্যাংকটি লুটপাটের দায় এই সাধারণ বিনিয়োগকারীদের উপরে অন্যায়ভাবে করা হয়েছে। কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ সাধারণ বিনিয়োগকারীরা কোনোভাবেই এর সাথে জড়িত ছিলেন না। অন্যদিকে ব্যাংকের হাজার হাজার আমানতকারীর গচ্ছিত টাকা ফেরত দেওয়ার কথা বলা হলেও আজ পর্যন্ত উল্লেখযোগ্য বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পাশাপাশি ব্যাংকের সাথে যুক্ত ব্যবসায়ীরাও আজ ব্যাংকের সাপোর্টের অভাবে তাদের ব্যবসা নিয়ে অস্তিত্বের হুমকির সম্মুখীন হয়েছে। এমনকি বহু ব্যবসায়ী ব্যাংকের অসহযোগিতার কারণে শ্রেণীকৃত হওয়ায় এবং অন্য প্রতিষ্ঠানের লোন না পাওয়া তারা ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশ ব্যাংকের এই অসংবাদজনক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আমরা মহামান্য হাইকোর্টে একটি রিট দায়ের করি। উক্ত রিটে মহামান্য হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ বিগত 7-10-2025 তারিখে বাংলাদেশ ব্যাংকের উপর 4 সপ্তাহের সময় দিয়ে কতিপয় বিষয়ে জবাব চেয়ে রুল জারি করে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের তৎকালীন প্রশাসন উক্ত রুলের জবাবে না দিয়ে একতরফাভাবে এসআইবিএলকে হরতাল প্রক্রিয়া অব্যাহত রাখে তা মহামান্য আদালত আপনার সামনে অবস্থায় আমরা আবার মহামান্য আদালতের প্রার্থনা হই। মহামান্য হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট রুল শুনানির জন্য গ্রহণ করেন, যা কার্য তালিকা ক্লজ লিস্ট পূর্ণাঙ্গ শুনানির জন্য অন্তর্ভুক্ত রয়েছে। বিষয়টি মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারাধীন বিধায় আমরা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ে উক্ত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2025 বাংলাদেশ জাতীয় সংসদে পাস না করার জন্য বিগত 1 মার্চ 2025 তারিখে এক পত্রের মাধ্যমে অবহিত করা হয়। এ বিষয়ে
আমরা রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আইন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সচিবালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, পরিবর্তিত পরিস্থিতিতে অটল ব্যাংকের বিনিয়োগকারী ও উদ্যোক্তা পরিচালকদের সাথে কোন প্রকার আলাপ আলোচনা বৈঠক না করে অটল ব্যাংক থেকে এই সাহায্য দ্বারা প্রতিষ্ঠিত লুটকৃত কতিপয় রুগ্ন ব্যাংকের সাথে অযৌক্তিকভাবে একীভূত করার চেষ্টা করছে, যা ব্যাংকের সকল গ্রাহক ও বিনিয়োগকারীর জন্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ব্যাংকটিকে একীভূতকরণ না করে পরিচালনার দায়িত্ব যদি প্রকৃত উদ্যোক্তা ও শেয়ার হোল্ডারদের হাতে ন্যস্ত করা হয়, তাহলে খুব দ্রুত সময়ে বাংলাদেশ ব্যাংক সার্বিক সহযোগিতার সোশ্যাল ইসলামী ব্যাংক তার গ্রাহকদের আস্থা পুনরায় ফিরিয়ে আনতে পারবে এবং ব্যাংকের আর্থিক দুরবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে বাণিজ্যিকভাবে পুনরায় একটি লাভজনক ও সকল ব্যাংকের রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমরা সম্পূর্ণ আস্থাশীল যে যদি প্রকৃত উদ্যোক্তা ও শেয়ার হোল্ডারদেরকে ব্যাংকটিকে সঠিকভাবে পরিচালনা করার সুযোগ দেওয়া হয়, তবে ব্যাংকটিকে দ্রুততম সময়ের মধ্যে আগের অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে। এছাড়া আমরা মাননীয় গভর্নর মহোদয়কে আমরা অবৈধ আবেদন করতে চাই যে আমরা উদ্যোক্তা শেয়ার হোল্ডারদের পরিচালক এবং নতুন মানদণ্ড বিদেশি বিনিয়োগকারীদের সমন্বয়ে ব্যাংকটিকে পরিচালনা কৌশল নতুনভাবে গঠন করে আলাদা সহায়তার মাধ্যমে গ্রাহকদের ডিপোজিট সুরক্ষা ও খেলাফেরি আদায়ের মাধ্যমে ব্যাংকটিকে সকল কার্যক্রম গতিশীল করতে চাই। উল্লেখ্য, দেশের অনেক বড় বড় শিল্প গ্রুপ এবং অনেক স্বনামধন্য বিদেশি বিনিয়োগকারী এই ব্যাংকের বিনিয়োগ ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করছে। তাদের প্রকৃত উদ্যোক্তা শেয়ার হোল্ডারদের হাতে ব্যাংকটিকে ন্যস্ত করার জন্য বাংলাদেশ ব্যাংক সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ ও আমাদের শেষ বর্ষস্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সর্বশেষ আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, সোশ্যাল ইসলামী ব্যাংককে কতিপয় রুগ্ন ব্যাংকের সাথে অযৌক্তিকভাবে একীভূত না করে প্রকৃত উদ্যোক্তা ও শেয়ার হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে তাদের পাশাপাশি প্রয়োজনে কিছু বিদেশি নতুন বিনিয়োগকারীকে পরিচালনা পর্ষদে করে ব্যাংকটিকে যুক্তিযুক্ত উপায়ে প্রকৃত অর্থে ঘুরে দাঁড়াবার সুযোগ করে দেওয়াটাই হবে সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত। সকলকে ধন্যবাদ। আমি আরো কিছু ডকুমেন্ট আপনাদের দেখাবো। এটা মেজর মোহাম্মদ রেজাউল কমিশনের সংক্ষিপ্ত জীবনী। 1971 সালের 27 মার্চ মেজর জিয়া পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল বীরত্ব মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল জান্দুকে বন্দী করে চট্টগ্রামের কালুরগড় তথা কেন্দ্রমন্ত্রী প্রথম স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেন। যা ঘোষণাটি ছিল, I Major Ziaur Rahman do hereby declare the independence of Bangladesh. মেজর ডক্টর রেজা স্বাধীনতার ঘোষক জিয়ার অধীনে সহযোদ্ধা চিকিৎসক হিসেবে পার্বত্য চট্টগ্রামের লাঙ্গল হাসপাতালে ডক্টর সিরাজ পালিয়ে যাওয়ার পর কারণে তার অফিসার হিসাবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে হাসপাতালটি ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম মিশনের হরিণা আর্মি ক্যাম্পে এক নং সেক্টর হেডকোয়ার্টার হিসেবে স্থানান্তরিত হয়, যা মুক্তিযুদ্ধের নতুন ফিল্ড হাসপাতাল হিসেবে পরিচিতি লাভ করে। জুলাইয়ের শুরুতে মেজর জিয়া যে ফোর্স গঠন করে সিলেট বর্ডার অঞ্চলের দূরান্তে গমন করেন এবং তার প্রবর্তমানে সেকেন্ড ইন কমান্ড মেজর রবি বিরুদ্ধ পরবর্তী মাননীয় প্রধানমন্ত্রী এটা